আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু ফাস্ট টিউটোরিয়াল। আমাদের প্রথম ক্লাসের পরে কোনিক্সের প্রথম ক্লাসের পরে আজকে হচ্ছে আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো প্রথম ক্লাসে হচ্ছে আমরা কোনিক্স কিভাবে শনাক্ত করব সেগুলো শিখেছি। আজকের দ্বিতীয় ক্লাসে আমরা হচ্ছে কোনিক্সের মধ্যে প্রথম পার্ট অর্থাৎ পরাবৃত্ত নিয়ে ডিটেলস আলোচনা করব। তার আগে একটা ছোট্ট কারেকশন আছে লাস্ট ক্লাসে, ছোট্ট একটা কারেকশন, জাস্ট আমি মানে উল্টা লিখেছি আর কি, সেরকম একটা জিনিস আমি ওটা একটু দেখাতে চাই। তো সবার আগে দেখো আমার আসলে কোন জায়গায় কারেকশন আছে একটু বুঝো। নেক্সট ক্লাসে আমরা যেগুলো পড়েছিলাম আলফা বিটার কনসেপ্টগুলো সবই পড়েছিলাম, এখানে আলফা বিটার কনসেপ্ট সবই পড়েছিলাম। জাস্ট এই জায়গায় যায় আমার একটুখানি উল্টাপাল্টা মানে এইটার জায়গায় এটা লিখছে, ওইটার জায়গায় এটা লিখছে, তো এটা একটু কারেকশন করে নাও। সেটা হচ্ছে এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে একটু কারেকশন করে নাও। এটা আমি যদি একটু ঠিক করে দিই, একটু কারেকশন করে নাও, ঠিক আছে? একটুখানি কারেকশন করে নাও। দেখো আমি লাস্ট ক্লাসে এইটাকে হচ্ছে তোমার মানে সরলরেখা বলেছিলাম, রাইট? এই জায়গায় আমার একটু মিস্টেক হয়েছিল। এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে নর্মাল বৃত্ত হবে। মানে আমি যদি বলি যে ই সমান সমান যদি 0 হয়, যেখানে এসপি 0 হলে তোমার বিন্দুবৃত্ত, আর যদি পিএম ইনফিনিটি হয় তাহলে নর্মাল বৃত্ত, ঠিক আছে? আর এই জায়গায় আমি বৃত্ত বলছিলাম, সেটা হবে সরলরেখা, সেটা হবে সরলরেখা। এই জিনিসটা একটু অ্যাড করে নাও, এছাড়া সব ঠিক আছে। মানে আমার উল্টাপাল্টা কোন জায়গায় হয়েছিল দেখো, ই সমান সমান যদি 0 হয় তাহলে সেখানে যদি এসপি 0 হয় তাহলে বিন্দুবৃত্ত, আর যদি পিএম ইনফিনিটি হয় তাহলে সেটা নর্মাল বৃত্ত, আর যদি এসপি ডিভাইড বাই পিএম অর্থাৎ ই এর মান যদি ইনফিনিটি হয় তাহলে সবসময় সরলরেখা, ঠিক আছে? এটা একটু ঠিক করে নাও। এটা ঠিক করার ফলে আমার যেটা হবে, জাস্ট আমার এই লাস্টের যে তোমার ছকটা আছে সেখানে একটুখানি চেঞ্জ আসবে, ঠিক আছে? লাস্টে যে ছকটা আছে সেখানে একটুখানি চেঞ্জ আসবে। তো সেখানে কি চেঞ্জ আসবে আমি যদি একটু দেখাই, খেয়াল করো। এই জায়গাটাতে আমার এই যে এই সরল লেখার ক্ষেত্রে ই এর মান এই জায়গায় একটু চেঞ্জ আসবে, ঠিক আছে? এই জায়গায় একটু চেঞ্জ আসবে এবং এই জায়গাটাতে একটু চেঞ্জ আসবে, এছাড়া সব ঠিক আছে। এই জায়গায় এছাড়া কোনো সমস্যা নেই। কী হবে আমি যদি একটু লিখে দিই ঠিক মতো, কোনটা মানে অরিজিনালি কী হবে। সো মনে রাখবা যে সরল লেখার ক্ষেত্রে ই এর মান অলওয়েজ ইনফিনিটি, ই এর মান অলওয়েজ ইনফিনিটি, ঠিক আছে? আর বৃত্তের ক্ষেত্রে ই সমান 0 যদি এসপি ইকুয়াল টু 0 হয়, আর যদি পিএম সমান ইনফিনিটি হয় তাহলে এটা হচ্ছে নর্মাল বৃত্ত, ঠিক আছে? নর্মাল বৃত্ত। জাস্ট এইটা একটু কারেকশন করে নাও, মানে আমি জাস্ট উল্টা লিখছি, বুঝছো? এই জিনিসটা একটু ঠিক করে নাও, তাহলে তোমাদের সব কিছু ঠিক আছে। আর এখানে কোথাও কোনো সমস্যা নেই। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, আর কোথাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর একটা জায়গায় একটুখানি ঝামেলা আছে, সেটা হচ্ছে যে এখানে আমি ভুল করে এক্স স্কোয়ার লিখছিলাম, এটা খালি ওয়াই স্কোয়ার হবে। এই যে এটা ওয়াই হবে, ঠিক আছে? এটা ওয়াই হবে। এছাড়া আশা করি না, আমি আসলে পুরো স্লাইডটাই রিভিউ করছি, তো আর কোনো জায়গায় কোনো ঝামেলা নেই। ব্যাস, এটা জাস্ট ওয়াই হবে, ঠিক আছে? তো ঠিক আছে, এই কারেকশনটাই আমাদের আসলে দেখানোর কথা ছিল। এর পরবর্তীতে তোমরা যদি কারেকশনটা বুঝতে পারো, আমি যদি আরেকবার একটু দেখাই দিই, মানে ঝামেলাটা কোথায় হয়েছিল আরেকবার একটু যদি দেখাই দিই। আচ্ছা, তো যখন আমরা বৃত্ত এবং সরলরেখার জন্য আর কি ই এর কন্ডিশনটা বের করতেছিলাম, তো ই সমান সমান যদি 0 হয় সেই ক্ষেত্রে এসপি যদি 0 হয় সেটা বিন্দুবৃত্ত আগের মতোই, আর যদি পিএম ইনফিনিটি হয় সেটা আমি লিখছিলাম সরলরেখা, যেটা আমার একটু মিস্টেক ছিল, এটা হবে বৃত্ত, ঠিক আছে? আর ই সমান ইনফিনিটি হলে সেটা হচ্ছে সরলরেখা। জাস্ট এইটা একটু চেঞ্জ হবে, এটা ছাড়া বাকি যা যা দেখাইছি সব কিছুই সব ঠিক আছে। তো ঠিক আছে, এই কারেকশনটা যদি বুঝতে পারো, এর পরবর্তীতে আমরা আমাদের আজকের যে পড়া সেখানে চলে যাব। তো ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে কিনা বলো? ওকে ওকে, প্যারাবোলা। সো পরাবৃত্তটা কি এটা একটু বোঝার দরকার আছে। তো আমি লাস্ট ক্লাসে দেখছিলাম ই সমান সমান 1। সো ই এর মান যদি এসপি ডিভাইডেড বাই পিএম বসাও, সো এটাও আমাদের 1ই আসতেছে। সো এসপি সমান সমান হচ্ছে পিএম, এই জিনিসটা আমার মেইনটেন হচ্ছে, ঠিক আছে? তো লাস্ট ক্লাসের মতোই আমরা কোনিক্সের যে বেসিক ছিল, একটা ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড লাইন ছিল, রাইট? সো একটা ফিক্সড পয়েন্ট নিব এবং একটা ফিক্সড লাইন নিব। ধরলাম ফিক্সড পয়েন্টটা এস, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব, আমরা বিভিন্ন বিন্দু চিন্তা করব। ধরো আমি এখান থেকে এইটুকু একটা ডিস্টেন্স নিলাম এবং এখান থেকে এইটুকু একটা ডিস্টেন্স নিলাম, এমনভাবে নিলাম যেন এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা সমান হয়, বা আরও বেটার করে বলতে গেলে আসলে
পরাবৃত্তটার শেপটা কিছুটা এরকম হবে। আমি তোমাদের যদি একটু দেখাই, খেয়াল করো, পরাবৃত্তের শেপটা যদি একটু দেখাই, দেখো এরকম একটা শেপ হবে, যেখানে এই যে এইটা হচ্ছে তোমাদের সেই ফিক্সড পয়েন্ট এস, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট এবং এটা হচ্ছে ফিক্সড লাইন। ঠিক আছে, এগুলোর নাম আছে, নাম একটু পরে বলতেছি। সো এখানে দেখো তুমি এই পরাবৃত্তের উপরে যে কোনো বিন্দু নাও, সাপোজ ধরো আমি কয়েকটা বিন্দু নেই, ধরো এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, কিংবা তুমি নিচে নাও একই কথাই, ধরো এই বিন্দু, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। যদিও আমার ছবিটা আঁকানো পারফেক্টলি হয় নাই, সো ধরে নাও যে তুমি যে পয়েন্টই নাও না কেন, প্রত্যেকটা পয়েন্টেই আমার ফিক্স পয়েন্ট থেকে যে কোনো বিন্দু দূরত্ব এবং ওই যে কোনো বিন্দু থেকে ফিক্সড লাইনের উপর অঙ্কিত লম্ব দূরত্ব সেম হবে। ঠিক আছে, তুমি যে কোনো পয়েন্ট নাও, দেখো যদি আমার এটা পারফেক্টলি হয় না, এটা একটু বুঝে নাও আর কি, হাতে আঁকাইছি তো। একইভাবে তুমি নিচেও একই জিনিসই দেখাতে পারো। সেম জিনিস। ঠিক আছে, মানে এইটা আর এটা সেম, এইটা এটা সেম, এটা সেম, এরকমভাবে প্রত্যেকটা জিনিসই সেম হবে। ঠিক আছে, আমি যদি নাম দিই, ধরো এটা P1, এটা P2, এটা P3, আমি যদি এখান থেকে একটা নাম দিই P4, P5, ধরলাম এটা M1, M2, M3, M4, M5, তাহলে এই সবগুলা ক্ষেত্রে আমাদের প্রথমত তো ই এর মান 1, কারণ এটা প্যারাবোলা, নাহলে তো এটা প্যারাবোলাই হবে না। আর সবগুলা ক্ষেত্রে যদি SP = PM সমান, তাহলে আমরা লিখতে পারি SP1 সমান P1M1, একইভাবে SP2 সমান হচ্ছে P2M2, SP3 সমান P3M3। ঠিক আছে, একইভাবে SP4 সমান P4M4, SP5 সমান P5M5। এটা প্যারাবোলার বৈশিষ্ট্য, কারণ আমরা উৎকেন্দ্রিকতা থেকে এই জিনিসটা বের করে আনছি। ঠিক আছে, তো প্যারাবোলা এরকমই হবে যে এক পাশে হা করে থাকবে। এখন কোন পাশে হা করে থাকবে এগুলো একটু পরে আলোচনা করতেছি, যে প্যারাবোলা শেপটা এরকমই কেন হলো, এটা জাস্ট বুঝাইলাম যে মানে এই জিনিসটা এরকম কেন হইলো, যে এরকম হইলো, যে এই জিনিসটা আমি একটু বুঝাইলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা এই দিকে কেন থাকলো, এটা তো এরকমও হইতে পারতো, মনে করো এরকম এইদিকে হা করা, কিংবা এরকম, কিংবা এরকম, মানে এইদিকে কেন হলো, রাইট? এই জিনিসটা আমি একটু পরে দেখাবো যে এইদিকে কেন হলো, বা এরকম হওয়ার ক্ষেত্রে কি শর্ত মেনটেন করবে, কিংবা এই তিনটা হওয়া পসিবল কিনা, বা এই তিনটা হলে সেক্ষেত্রে আমার কি কি ঘটনা ঘটবে, সেগুলো আমরা দেখব। আচ্ছা, তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। আমি যদি একটা খুবই মানে বেসিক প্যারাবোলা আঁকাই, খুবই বেসিক প্যারাবোলা, একদম বেসিক, ঠিক আছে, একদম বেসিক। আচ্ছা, এটা খুবই একটা বেসিক প্যারাবোলা। সো এখানে খেয়াল করো, আমাদের কিছু জিনিস জানতে হবে। প্রথমত, ওই যে ফিক্স পয়েন্ট ছিল একটা এস, এটা কি ছিল, সেই ফিক্স পয়েন্ট, এবং এটা ছিল ফিক্স লাইন। মনে রাখবা এই ফিক্স পয়েন্টের নাম হচ্ছে উপকেন্দ্র। এই ফিক্স পয়েন্টের নাম পরাবৃত্তের ক্ষেত্রে সেটা হচ্ছে উপকেন্দ্র। আসলে সব ক্ষেত্রে উপকেন্দ্রই হয়। আর ফিক্স লাইন যেটা আছে, এইটার দুইটা নাম আছে, একটা হচ্ছে দ্বিকাক্ষ রেখা অথবা নিয়ামক রেখা। সেম জিনিস, জাস্ট দুইটা নাম। ঠিক আছে, দ্বিকাক্ষ রেখা, নিয়ামক রেখা। এবং এই যে রেখাটা দেখতেছো, এই যে দেখো উপকেন্দ্রগামী, যেটার উপর উপকেন্দ্র আছে, মানে যে রেখার উপর উপকেন্দ্র আছে, সেটা হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখা। আচ্ছা, এই যে বিন্দুটা দেখতেছো, এই বিন্দুটা কি? এই বিন্দুটা হচ্ছে, আচ্ছা দেখো একটা জিনিস বুঝো, তোমার মেইন প্যারাবোলা কোনটা এটাকে বুঝতে হবে। প্যারাবোলা কি পুরাটা প্যারাবোলা? না, তোমার মেইন প্যারাবোলা হচ্ছে এই যে এইটুকু, তোমার মেইন প্যারাবোলা হচ্ছে এইটুকু, বুঝছো?
তোমার যে মেইন প্যারাবোলা সেটা হচ্ছে এইটুকু, এই যে এইটুকু তোমার মেইন প্যারাবোলা, এইটুকু হচ্ছে তোমার মেইন প্যারাবোলা। বাকিগুলা হচ্ছে, তাহলে বাকিগুলা কি? বাকিগুলা হচ্ছে এই প্যারাবোলা আঁকাতে যতটুকু হেল্প করছে, মানে এই প্যারাবোলা আঁকানোর জন্য বাকি জিনিসগুলো লাগে, এই জন্য বাকি জিনিসগুলো দেখানো হয়। কিন্তু মেইনলি কিন্তু প্যারাবোলা এই যে এটা কিন্তু মেইন প্যারাবোলা। এই আশেপাশে যেগুলো এস কিংবা নিয়ামক রেখা, দ্বিকাক্ষ রেখা, এগুলো কিন্তু প্যারাবোলার অংশ না, এগুলো জাস্ট দেওয়া হয় যাতে আমরা প্যারাবোলাটাকে সহজে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, মেইন প্যারাবোলা কিন্তু এই যে যেটা আমি মার্ক করলাম সেটা। আচ্ছা, এই প্যারাবোলাটা অক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে শীর্ষবিন্দু, যেটাকে এ দিয়ে প্রকাশ করা হয়। এটা কি? এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। আচ্ছা, এবার দেখো নিয়ামক রেখা এবং অক্ষরেখা তারা পরস্পর যে বিন্দুতে মিলিত হয়, এই যে দেখো নিয়ামক রেখা এবং অক্ষরেখা তারা পরস্পর যে বিন্দুতে মিলিত হয় যেটাকে জেড বলা হয়, এবং এটাকে বলা হয় নিয়ামক রেখার পাদবিন্দু। এটাকে বলা হয় নিয়ামক রেখার পাদবিন্দু। কি বলা হচ্ছে? নিয়ামক রেখার পাদবিন্দু। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার পাদবিন্দু। ঠিক আছে, আমরা বিন্দুগুলা চিনলাম। এখন আরো কিছু জিনিস জানতে হবে, যেমন এই যে এএস, খেয়াল করো এএস, এএস এইটাকে বলা হয় ফোকাস দূরত্ব। এটাকে কি বলা হয়? ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব, ঠিক আছে, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব, এবং এটার মান ধরে নেওয়া হয় এ। এই ফোকাস দূরত্বের মান ধরা হয় এ। ঠিক আছে, একইভাবে এজেড, এটার মানও এ। এএস এবং এজেড এই যে দুইটার মানই হচ্ছে এ। ঠিক আছে, অর্থাৎ এখানে হচ্ছে তোমার এভাবে লেখা যায় যে জেড এ সমান সমান এএস, মানে এই যে এটা জেড পয়েন্ট, এটা এ পয়েন্ট, আর হচ্ছে এটা এস পয়েন্ট। তাহলে এ হচ্ছে এই দুইটার মধ্যবিন্দু। ঠিক আছে, এ হচ্ছে এই দুইটার মধ্যবিন্দু। মানে এস যদি x1, y1 হয়, জেড যদি x2, y2 হয়, তাহলে এ হবে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এটা তোমাদের 9, 10-এ পড়ে আসার কথা, মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করা হয়। তোমরা আশা করি এটা 9, 10-এ পড়ে আসছো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা অক্ষরেখা দেখলাম, নিয়ামক রেখা দেখলাম, সবই দেখলাম। আচ্ছা ঠিক আছে, আমরা এইখানে আর আঁকাইলে মনে হয় ঘিজিবিজি হয়ে যাবে। আমরা আরেকটা ছবি নেই, আরেকটা ছবিতে আঁকাইলে তোমাদের জন্য বেটার হবে মনে হচ্ছে। ওকে, আমরা আরেকটা ছবি নেই। ব্যাখ্যা করার জন্য আমরা একটু বড় করে আঁকাবো, যাতে প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারো। একটু বড় করে আঁকাচ্ছি, ঠিক আছে, হাতে আঁকাচ্ছি, একটু এদিক ওদিক হবে, এটা বুঝে নিতে হবে। ওকে, তো আমি কি বললাম, এটা এস ছিল, এটা ছিল আমাদের উপকেন্দ্র, রাইট। এটা ছিল শীর্ষবিন্দু এ, এটা ছিল আমাদের শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু, এটা ছিল জেড, এটা ছিল আমাদের নিয়ামক রেখার পাদবিন্দু। নিয়ামক রেখার পাদবিন্দু। ঠিক আছে, এই যে অ্যাক্সিসটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের অক্ষরেখা, রাইট। এবং এই যে সোজা, এটাই ছিল তোমাদের ফিক্স পয়েন্ট, রাইট। আর এটা হচ্ছে আমাদের ফিক্স লাইন। এই ফিক্স লাইনটা হচ্ছে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। দ্বিকাক্ষ রেখা অথবা নিয়ামক রেখা। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত লাস্টে দেখলাম, এবং আমি বলছি যে এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে এ, এবং এটাও এ, এবং এ হচ্ছে এই জেড-এস এর মধ্যবিন্দু। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। আচ্ছা এখানে না লিখি, এটা লিখছি একবার, এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। আচ্ছা এবার আমরা কি করব, খেয়াল করো, এবার আমরা কি করব, এবার একটু খেয়াল করো। আমি যদি
এই আচ্ছা এখানে আমি আবার কিন্তু আরেকবার বলতেছি, বারবার বলতেছি, একটা জিনিস মাথায় রাখবা, টোটালটা কিন্তু আমাদের প্যারাবোলা না, আমাদের প্যারাবোলা কিন্তু শুধুমাত্র এই যে এইটুকু, আমাদের প্যারাবোলা কিন্তু শুধুমাত্র এইটুকু, আমাদের প্যারাবোলা কিন্তু শুধুমাত্র এইটুকু। আমি আবার বলতেছি, আমাদের প্যারাবোলা কিন্তু শুধুমাত্র এইটুকু, আমাদের প্যারাবোলা কিন্তু শুধুমাত্র এইটুকু, ঠিক আছে? আমি আবার বলতেছি, তো এই প্যারাবোলার যদি স্পর্শক আঁকাতে হয়, সেই স্পর্শকটা হচ্ছে এই জায়গায়, এটাকে বলা হয় শীর্ষবিন্দুগামী স্পর্শক, এটাকে বলা হচ্ছে শীর্ষ, আচ্ছা এই কালারটা চেঞ্জ করি, শীর্ষবিন্দুগামী স্পর্শক। এটা হচ্ছে শীর্ষবিন্দুগামী স্পর্শক, কারণ দেখো এটা শীর্ষবিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে শীর্ষবিন্দুগামী স্পর্শক। ওকে, আচ্ছা এখন দেখো এবার আমরা কি করব, খেয়াল করো, এটা প্যারাবোলা অক্ষরেখা, আমরা কি করব, এই জায়গায় অনেকগুলো লম্ব আঁকাবো। মনে করো আমি এইখানে একটা লম্ব আঁকালাম, কার উপর লম্ব, অক্ষরেখার সাথে লম্ব, ঠিক আছে? আমরা এইখানে একটা লম্ব আঁকালাম, ওকে, আমি এইখানে একটা লম্ব আঁকালাম, এগুলো কার সাথে লম্ব আঁকাইছি, এগুলো হচ্ছে আমাদের দেখো অক্ষরেখার সাথে লম্ব, এগুলো আমাদের অক্ষরেখার সাথে লম্ব। যদি এই লম্বগুলো আঁকাই, এই প্রত্যেকটা লম্বকে বলা হয় দ্বিকোটি, প্রত্যেকটা লম্বকে বলা হয় দ্বিকোটি, দ্বিকোটি। কিন্তু এখানে একটা স্পেশাল আছে, এইটা হলো স্পেশাল দ্বিকোটি, স্পেশাল দ্বিকোটি। কেন স্পেশাল? কারণ এটা উপকেন্দ্রগামী, এটা উপকেন্দ্রগামী, এই জন্য এটাকে বলা হয় উপকেন্দ্রগামী জ্যা, উপকেন্দ্রিক লম্ব, এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব, এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে? মানে যে দ্বিকোটি বা যে লম্ব উপকেন্দ্রগামী হয় সেটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে? এখন একটা জিনিস বুঝার আছে, সেটা হচ্ছে দেখো আমরা দ্বিকোটি দেখলাম, উপকেন্দ্রিক লম্ব দেখলাম, এই যে আমি যদি এরকম একটা লাইন আঁকাই, ধরো আমি একটু বোঝানোর জন্য একটু কালারটা চেঞ্জ করি, না হলে তুমি বুঝতে পারবা না। ধরো এরকম একটা জিনিস আঁকালাম, ধরো এরকম একটা জিনিস আঁকালাম, এই জিনিসটা কি দেখো, খেয়াল করো, এটা কি দেখো, এটা দেখছো, এটা কি জিনিস বুঝতেছো? এটা হচ্ছে আমাদের একটা জ্যা, এটা কি, এটা হচ্ছে আমাদের একটা জ্যা, একটা নর্মাল জ্যা, এটা হচ্ছে আমাদের একটা নর্মাল জ্যা। আমি যদি একটু পিছনে নেই বোঝার সুবিধার্থে, এটা একটা নর্মাল জ্যা। আবার এই জ্যাটাই যদি উপকেন্দ্র দিয়ে যায়, এই জ্যাটাই যদি তোমার উপকেন্দ্রগামী হয়, এই জ্যাটাই যদি তোমার উপকেন্দ্রগামী হয়, তখন এটাকে বলা হয় উপকেন্দ্রিক জ্যা, তখন এটাকে বলা হয় উপকেন্দ্রিক জ্যা। সো এটাই যখন উপকেন্দ্রগামী হয় তখন এটাকে বলা হয় উপকেন্দ্রিক জ্যা, ঠিক আছে? আরেকটা কাহিনী আছে, সাপোজ ধরো আমি এখানে একটা পয়েন্ট নিচ্ছি, ধরো এটা পি পয়েন্ট, ধরো আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এটা পি পয়েন্ট। আচ্ছা এই কালারটা মনে হয় অতটা বোঝা যাবে না, আমি একটু কালারটা চেঞ্জ করি। পি পয়েন্ট ধরলাম এক্স কমা ওয়াই, আমি যদি এখান থেকে এটা দূরত্ব নেই, ঠিক আছে, এই যে দূরত্বটা বা এসপি যে দূরত্বটা, এটাকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। এখানে যে এসপি দেখতেছ না, এটাকে বলা হয়, কারণ এটা উপকেন্দ্র থেকে দূরত্ব নিচ্ছে, সো এটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব, এটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে খেয়াল করো, এই যে তুমি উপকেন্দ্রিক লম্ব বলছো না, এটার আরেকটা নাম আছে, এটা আরেকটা নাম আছে যেটাকে বলা হচ্ছে নাভি লম্ব। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্ব, এটা আরেকটা নাম হচ্ছে নাভি লম্ব। এটা মাঝে মাঝে অ্যাডমিশন টেস্টে আসে, সো একটু মাথায় রাখলে তোমাদের জন্যই ভালো হবে। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এবং আমি এখানে একটা জিনিস বলছিলাম যে এস
এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব না, উপকেন্দ্রিক। আচ্ছা আমি তো উপকেন্দ্রিক দূরত্ব বলিনি, প্রথমে বলছি ফোকাস দূরত্ব, রাইট? এই যে এস এস এইটা 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 এটা কি বলছিলাম প্রথমে? ফোকাস দূরত্ব বলছিলাম না লাস্টে? তাহলে এটা এটা লিখে রাখি, ফোকাস দূরত্বে লিখে রাখো, অসুবিধা নেই। এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। তো এই ফোকাস দূরত্বের আরেকটা নাম হচ্ছে উপকেন্দ্রিক। উপকেন্দ্রিক এই ফোকাস দূরত্বের আরেকটা নাম হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব, ঠিক আছে? উপকেন্দ্রিক দূরত্ব না, সরি, উপকেন্দ্রিক দূরত্ব, ইয়েস রাইট। উপকেন্দ্রিক দূরত্ব, সরি, উপকেন্দ্রিক ব্যাসার্ধ, ব্যাসার্ধ, ইয়েস। আমি আরেকবার পুরোটা রিভিউ করবো, তোমরা টেনশন করো না। মানে এতগুলা নাম যে মাঝে মাঝে আমারই একটু ঝামেলা লেগে যায়, ঠিক আছে? আমি প্রথম থেকে বলি। কি হইল? প্রথমে এস, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফিক্স লাইন, যেটা হচ্ছে নিয়ামক রেখা, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ামক রেখা বা দিগাক্ষ রেখা। আচ্ছা, এবং এইটা হচ্ছে শীর্ষবিন্দু। কোনটা শীর্ষবিন্দু? পরাবৃত্তটি অক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। ওকে, এস এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব বা উপকেন্দ্রিক ব্যাসার্ধ, ঠিক আছে? একইভাবে জেড এটার মানও হচ্ছে আমাদের এ। ওকে, এরপরে এই যে সাদা লাইনটা দেখতেছো এটা হচ্ছে শীর্ষবিন্দুগামী স্পর্শক। ওকে, আচ্ছা, এইবার এর ভিতরে আসো। এর ভিতরে তুমি যতগুলো লম্ব দেখতেছো সাদা কালার, প্রত্যেকটা হচ্ছে দ্বিকোটি, প্রত্যেকটা কি দ্বিকোটি। তার মধ্যে একটা হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে যেটা উপকেন্দ্র দিয়ে যায়, যেটা উপকেন্দ্র দিয়ে যায় সেটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব বা নাভি লম্ব, ঠিক আছে? এরপর আসো জ্যা। আমি যদি যে কোনো দুইটা পয়েন্ট যোগ করি সেটাই হচ্ছে আমাদের জ্যা, কিন্তু সেটা যদি উপকেন্দ্র দিয়ে যায়, এই যে এইটা, সেটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক জ্যা, ঠিক আছে? এবং আমি যদি একটা পয়েন্ট চিন্তা করি পি এক্স কমা ওয়াই, এসপি, এটাকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব, ঠিক আছে? এসপিকে বলা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক দূরত্ব। সো এই টোটাল জিনিসটা এখানে আছে। আমি আশা করি কোনো কিছু মিস করি নাই। মানে এখানে অনেকগুলা নাম, তো অনেক সময় দেখা যায় বলতে যায় একটা দুইটা নাম ছাড়া পড়ে যায়। তো যদি ছাড়া পড়ে আমি সামনে অবশ্যই তোমাদের শিখাই দিব, টেনশন করো না। খুব সহজ, ভয় পর কিছু না, একটু নিজে নিজে দুই একবার লিখলেই এগুলো পেরে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমাদের কিছু সূত্রের দিকে আমরা যাব, কিন্তু সূত্রটাকে একটু সহজভাবে চিন্তা করো, মানে এত কঠিনভাবে চিন্তা করো না, ঠিক আছে? খুব সহজভাবে চিন্তা করো। ওকে, রেডি? আচ্ছা, তার আগে আমরা সূত্রের দিকে যাওয়ার আগে একটা জিনিস তোমরা মাথায় রাখবা। পরাবৃত্তে, প্যারাবোলার ক্ষেত্রে, পরাবৃত্তের ক্ষেত্রে এক্স এবং ওয়াই দুইটা চলকের মধ্যে যে কোনো একটা চলকের উপরে স্কোয়ার থাকবে। মানে হয় এক্স স্কোয়ার হবে অথবা ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুইটাই থাকবে, এটা পসিবল না। এক্স স্কোয়ারও থাকলো ওয়াই স্কোয়ারে থাকলো, এটা পসিবল না, ঠিক আছে? এটা পসিবল না। যেমন আমরা একদম প্রথমে আইডিয়াল একটা শেপ নিয়ে কথা বলবো, আইডিয়াল একটা শেপ নিয়ে কথা বলবো, মানে প্যারাবোলার আইডিয়াল সমীকরণ, আদর্শ সমীকরণ, এটা নিয়ে কথা বলবো। তো প্যারাবোলার একদম আদর্শ সমীকরণ হচ্ছে এরকম, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তো প্রথমে এটা প্যারাবোলা বুঝবো কেমনে? তুমি ab মাইনাস এইচ স্কোয়ার ওইটা দিয়েও দেখতে পারো। তবে আরেকটা সহজ বুদ্ধি হচ্ছে, দেখো শুধুমাত্র ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, এক্সের উপরে স্কোয়ার নেই। মানে তোমার কাছে দুইটা চলক আছে, এক্স আর ওয়াই, যে কোনো একটার উপর স্কোয়ার থাকবে। এরকমও থাকতে পারতো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটাও একটা প্যারাবোলা, ঠিক আছে? সো যে কোনো একটার উপরে স্কোয়ার থাকবে, আরেকটার উপর স্কোয়ার থাকবে না। এবং আমরা এইটাকে আমরা একটা আদর্শ আকার ধরে নিচ্ছি, এটাকে আমরা আদর্শ আকার ধরে নিচ্ছি, যেখানে এ হচ্ছে ফোকাস দূরত্ব, এ হচ্ছে ফোকাস দূরত্ব। ওকে, এটা হচ্ছে আমাদের আদর্শ, একদম আদর্শ, একদম শুরুতে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই পরাবৃত্তটা আমাদের আঁকাতে হবে, আঁকানো শিখতে হবে। সেটা আমরা কিভাবে পারবো, মানে এটা আমরা আঁকাবো কিভাবে, ঠিক আছে? এটা আমরা আঁকাবো কিভাবে, এটা আমাদের বুঝতে হবে। তো সবার আগে খেয়াল করো, এই জিনিসটার প্রথমে আমরা একটা জিনিস বলি, তুমি যখন আইডিয়াল ধরবা না, আইডিয়ালে আমরা একটা জিনিস ধরে নিই যে শীর্ষবিন্দু এ এটা হচ্ছে 0,0,
যখন তুমি একটা আইডিয়াল কন্ডিশন ধরে নাও, আইডিয়াল কন্ডিশনে শুধুমাত্র প্যারাবোলা না, তুমি যখনই কোনো কনিক্সের আইডিয়াল কন্ডিশন ধরে নিবা, আমরা ধরে নিব যে শীর্ষবিন্দু এ হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত, একটা কার্তেশীয় স্থানাঙ্কের মূল বিন্দুতে অবস্থিত। এখন বলতে পারো যে ভাই এটা তো নাও হইতে পারে, মূল বিন্দুতে নাও থাকতে পারে। না থাকলে কি হবে এটা আমরা পরে দেখব, ঠিক আছে? আমরা একটা আদর্শ কন্ডিশন ধরে নিচ্ছি যেখানে আমাদের শীর্ষবিন্দু এ এটা হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত। এখন যদি এটা মূল বিন্দুতে অবস্থিত না হতো তাহলে কি হবে এটা আমরা পরে দেখব, ঠিক আছে? আচ্ছা, তো শীর্ষবিন্দু হচ্ছে এ 0,0। এখন দেখো, যখন তোমার কাছে এরকম সমীকরণ দিয়ে বলবে যে আমার কাছে এই প্যারাবোলাটা অঙ্কন করে দেখো, তো তোমাকে দেখতে হবে কার কোন চলকের উপর পাওয়ার 1। খেয়াল করো, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1, তো যার পাওয়ার 1, একটা সহজ বুদ্ধি মনে রাখবা, যার পাওয়ার 1 সেই অক্ষটাই হচ্ছে, যেমন এখানে এক্স এর পাওয়ার 1, তাহলে আমার অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ, মানে যার পাওয়ার 1 হবে সেটাই হচ্ছে এক্স অক্ষ। মানে হচ্ছে দেখো, এক্স এর পাওয়ার 1, তার মানে এখানে অক্ষ হচ্ছে, মানে অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ, অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? আবার যদি এরকম হতো, আচ্ছা ওটা পরে দেখাচ্ছি, অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ, এটা মানে কি একটু বুঝো। আমি যদি একটা কার্তেশীয় স্থানাঙ্ক নেই, ধরো এটা একটা কার্তেশীয় স্থানাঙ্ক, তো আমি বলছি কি শীর্ষবিন্দু 0, 0, তার মানে এটা হচ্ছে শীর্ষবিন্দু। আর শীর্ষবিন্দু মানে কি? শীর্ষবিন্দু মানে হচ্ছে এই পরাবৃত্তটি এই অক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে শীর্ষবিন্দু, ঠিক আছে? সেটা হচ্ছে শীর্ষবিন্দু। খেয়াল করো, তাহলে এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, তার মানে এইখান থেকে আমাদের প্যারাবোলা তৈরি হবে। তাহলে প্যারাবোলা কীরকম হবে সেটা একটু বোঝার দরকার আছে। খেয়াল করো, অক্ষরেখা এক্স অক্ষ, তার মানে কি অক্ষরেখা এই এক্স অক্ষে হচ্ছে অক্ষরেখা হবে, মানে এক্স প্রাইম এক্স, এটা হচ্ছে আমাদের অক্ষরেখা, ঠিক আছে? এখন দেখো, আমাদের অক্ষরেখার দিকে হা করা, খেয়াল করছো? মানে যেটাই অক্ষরেখা সেই দিকে হা করা, মানে বিষয়টা বুঝো। আমার প্যারাবোলা তো এক জায়গায় হা করা থাকবে, মনে করো এরকম হইতে পারে, কিংবা এরকম হইতে পারে, কিংবা এরকম হইতে পারে, কিংবা এরকম হইতে পারে। যেদিকে হা করা থাকবে সেই দিকে অক্ষরেখা থাকবে। খেয়াল করো, আমাকে বলে দিছে অক্ষরেখা এক্স অক্ষ, তার মানে কি এখন দুইটা অপশন আছে, হয় পজিটিভ এক্স অক্ষ অথবা নেগেটিভ এক্স অক্ষ, হয় এটা এরকম হবে অথবা এটা এরকম হবে। কোনটা কারেক্ট এটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে? খেয়াল করো, তোমার এখানে y² সমান হচ্ছে 4ax আছে। দেখো এখানে কিন্তু কোনো মাইনাস নাই, তার মানে এক্স এর চিহ্ন প্লাস, তার মানে আমার পজিটিভ এক্স অক্ষ। এক্স এর চিহ্ন কি প্লাস না, তার মানে এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ। তার মানে এই ক্ষেত্রে আমার যে হা, পরাবৃত্তের যে হা করা মুখ, সেটা পজিটিভ এক্স অক্ষের দিকে আছে, সেটা পজিটিভ এক্স অক্ষের দিকে আছে, ঠিক আছে? যদি এরকম হতো যে ধরো আমি তোমাকে বললাম যে y² সমান হচ্ছে -4ax, তাহলে দেখো y² সমান হচ্ছে 4a ইন্টু -x, তাহলে অক্ষরেখা কোন দিকে আছে? -x অক্ষ বরাবর। তাহলে এই যে এটা অক্ষরেখা বুঝলাম, কিন্তু অক্ষরেখা কোন দিকে? -x অক্ষ, মানে কি নেগেটিভ এক্স অক্ষ, তার মানে হা থাকবে নেগেটিভ এক্স অক্ষের দিকে, হা থাকবে নেগেটিভ এক্স অক্ষের দিকে। কিন্তু এখানে দেখো এটা তো চিহ্ন প্লাস, এই জন্য পজিটিভ এক্স অক্ষের দিকে হা করা থাকবে, ঠিক আছে? এবার আসো আমরা উপকেন্দ্র খুঁজবো। তার আগে এই শীর্ষবিন্দু তো 0,0, এটা তো আমি ফার্স্টেই বললাম যে এইরকম আইডিয়াল কন্ডিশনের ক্ষেত্রে শীর্ষবিন্দু 0, 0 ধরা হয়। আমি সামনে আরও দেখাবো, অনেক কিছু আছে, টেনশন করো না, জাস্ট এটা কেবল শুরু, ঠিক আছে? খেয়াল করো, এখানে এ হচ্ছে ফোকাস দূরত্ব, তাহলে আমরা এস তো লিখে দিতে পারি যেখানে এটা হচ্ছে এ ফোকাস দূরত্ব, তাহলে এ দূরেই তো ফোকাস দূরত্ব থাকবে, ঠিক আছে? একইভাবে এ দূরত্বেই তো তোমার জেড থাকবে। এখন এটা বুঝলাম কেমনে, দেখো খেয়াল করো, এইটা শীর্ষবিন্দু, এই যে এটা দেখে আরও ভালো বুঝবা। এই যে এইটা শীর্ষবিন্দু, এটার এ দূরত্বে এস আছে, আবার এটা এ দূরত্বে জেড আছে। খেয়াল করছো, এটা ফোকাস দূরত্ব, তার এস দূরত্ব এস আছে, তার বাম পাশে এস দূরত্বে জেড আছে, ডানে এস বামে জেড, ঠিক আছে? তাহলে এই যে এটা এ, ডানে এস বামে জেড, এবং মাঝখানে দূরত্ব হচ্ছে এ। এটা কি বুঝতে পারো? এটা কি বুঝতে পারো? তাহলে বলো, যেখানে জেড আছে সেখানে যদি আমি একটা লম্ব আঁকাই, যেখানে জেড আছে সেখানে যদি একটা লম্ব আঁকাই, এটাই তো নিয়ামক রেখা। কেন? কারণ হচ্ছে দেখো, জেড তো নিয়ামক রেখার উপরই অবস্থিত, তার মানে যেখানে জেড আছে সেখানে যদি একটা লম্ব আঁকাই সেটাই তো নিয়ামক রেখা, তাহলে আমি নিয়ামক রেখাও পেয়ে গেলাম। খেয়াল করে বুঝো, তাহলে আমি অক্ষরেখাও পাইলাম, নিয়ামক রেখাও পাইলাম, শীর্ষবিন্দুও পাইলাম, এসও পাইলাম, জেডও পাইলাম। বুঝতেছো? তাহলে একটু বুঝো। এখন আমি যদি স্থানাঙ্ক বের করতে চাই, এস এর স্থানাঙ্ক কী হবে? দেখো, তুমি পজিটিভ এ দূরত্বে নিছো, তাহলে কী হবে? a, 0,
কারণ ওয়াই দূরত্ব তো তুমি কোনো যাতায়াত করো, এটা তোমার এক্স অক্ষ। এটা কি এক্স অক্ষ না? এটা যদি এক্স অক্ষ হয় তাহলে তুমি শুধুমাত্র এই ডান দিকে গেছো, তার মানে কি a,0। আর এটা কি হবে? এটা তো নেগেটিভ এক্স অক্ষ। এটা কি এটা কি এটা এটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ। তাহলে তুমি যখন এইদিকে যাবা তখন জেড এর স্থানাঙ্ক কি হবে? -a,0, তাই না? কার্তেশীয় স্থানাঙ্ক। এখন দেখো, তোমাকে কেউ যদি বলে অক্ষরেখার সমীকরণ কি, তোমাকে বলল অক্ষরেখার সমীকরণ, তোমাকে বলল অক্ষরেখার সমীকরণ, তুমি বলো, তুমি একটু দেখে বলো তাহলে এখানে অক্ষরেখার সমীকরণ কি হবে? এখানে অক্ষরেখার সমীকরণ কি হবে একটু বুঝে বলো। অক্ষরেখা কোনটা? এই যে এটা অক্ষরেখা, তাহলে অক্ষরেখা মানে কি? তোমার এক্স অক্ষ। এটা কিন্তু এই ছবি দেখে না ছাড়া বোঝা যায়। কেমনে? দেখো, যার পাওয়ার 1 সেটাই অক্ষরেখা। এই যে লিখে রাখছি না, যার পাওয়ার 1 সেটাই অক্ষরেখা। তাহলে অক্ষরেখার সমীকরণ কি? এক্স অক্ষ। আর এক্স অক্ষের সমীকরণ আমরা কি জানি? এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। এটা তো 9-10 পড়ে আসার কথা। এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। তার মানে এই যে এটা সমীকরণ হচ্ছে y = 0, এটাই হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ। এটাই হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ। ঠিক আছে? এখন যদি কেউ বলে নিয়ামক রেখার সমীকরণ কত, তাহলে নিয়ামক রেখার সমীকরণ এটা নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, খেয়াল করো, নিয়ামক রেখা হচ্ছে আমার y অক্ষের সমান্তরাল। নিয়ামক রেখা কি? y অক্ষের সমান্তরাল। নিয়ামক রেখা কি? y অক্ষের সমান্তরাল। তো নিয়ামক রেখা যদি y অক্ষের সমান্তরাল হয় এবং এটা y অক্ষ থেকে বামে অবস্থিত, তাহলে y অক্ষের সমান্তরালের সূত্র কি? y = a, তাহলে y = a। এখন a তো দেখো মাইনাসের দিকে আছে, তাহলে y = মাইনাসে। মাইনাসে কেন? কারণ দেখো এটা y অক্ষের বামে আছে, এই জন্য y = মাইনাসে। ঠিক আছে? তাহলে আমরা এস এর স্থানাঙ্ক জানলাম, এর স্থানাঙ্ক জানলাম, জেটের স্থানাঙ্ক জানলাম, অক্ষরেখার সমীকরণ জানলাম, নিয়ামক রেখার সমীকরণ জানলাম। মনে রাখবা, একটা প্যারাবোলার এই 5টা জিনিস যদি তুমি জানো, এর নারী ভুঁড়ি 14 গোষ্ঠী তুমি বের করতে পারবা। একটা প্যারাবোলার তুমি যদি নিয়ামক রেখার পাদবিন্দু, শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র জানো, পাশাপাশি অক্ষরেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, এই 5টা জিনিস যদি তুমি জানো তাহলে ওর সব কিছু বের করা যায়, সব কিছু যা চাও তুমি। তো সেটা আমি একটু পরে দেখাবো। তার আগে এটা তো একটা আইডিয়াল কন্ডিশন দেখলাম, এখন আমি আরও কয়েকটা আইডিয়াল কন্ডিশন দেখাবো। আচ্ছা, সো আইডিয়াল কন্ডিশনস। আইডিয়াল কন্ডিশন মানেই হচ্ছে আমি শীর্ষবিন্দুটাকে 0, 0 ধরে নিচ্ছি। সবসময় মনে রাখবো, আইডিয়াল কন্ডিশন মানেই হচ্ছে শীর্ষবিন্দুটাকে 0,0 ধরে নিচ্ছি। শীর্ষবিন্দুটাকে 0,0 ধরে নিচ্ছি। আচ্ছা, এটা দেখানোর আগে আমার আরেকটা জিনিস একটু দেখানোর দরকার আছে, হয়তো তোমরা ভুলে গেছো। যে ধরো আমার কাছে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে? আমরা জানি এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0, ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। আমি যদি এক্স অক্ষের সমান্তরাল কোনো রেখা নেই, ধরো এটা হচ্ছে a ডিস্টেন্স দূরে অবস্থিত, এক্স অক্ষের সমান্তরাল রেখা, তাহলে এটার সমীকরণ হচ্ছে y = a। এক্স অক্ষের সবসময় উল্টা হয়, দেখো এক্স অক্ষ উল্টা মানে কি? y, তার মানে y = 0। y অক্ষ উল্টা কি? x, তার মানে x = 0। এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের উল্টা কি? y, এক্স অক্ষের সমান্তরাল, তার মানে y = a। বুঝতেছো? আবার y অক্ষের সমান্তরাল, y উল্টা কি? x, তার মানে x = b। তার মানে আমি যদি বলি যে y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি হবে? x = b। এখন যদি এটা এই পাশে হতো তাহলে কি হতো? x = -b, মানে এই যে এইটুকু b ধরতেছি, এইটুকু b ধরতেছি। বুঝতেছো? এই জিনিসটা তো তোমাদের 9-10-এ পড়ে আসার কথা। আচ্ছা, এখন দেখো আমি আইডিয়াল কন্ডিশনে কি করছি? শীর্ষবিন্দুটাকে 0 ধরে নিয়েছি। এখন আমি 4টা আইডিয়াল কন্ডিশন দেখাবো, এবং যখন আমি কিন্তু এখনও সূত্রে যাইনি, আমি জাস্ট তোমাদের কেবল বেসিক দেখাচ্ছি। যখন বেসিকটা ক্লিয়ার হবে তখন সূত্র তুমি নিজেরাই বানাইতে পারবা। ঠিক আছে? তো প্রথমে আমি যেটা একটু আগে দেখালাম ওটা আরেকবার দেখাই। y² = 4ax, y² = 4ax। ঠিক আছে? সো এইখানে আমি আবার বলতেছি, দেখো এক্স এর চিহ্ন কি? +x, তাহলে অক্ষরেখা কি হবে? অক্ষরেখা +x অক্ষ বরাবর, অক্ষরেখা +x অক্ষ বরাবর।
তার মানে আমি যদি অক্ষরেখা একটু আঁকানোর চেষ্টা করি সেই জিনিসটা এরকম হচ্ছে। এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক নেই, দেখো এই যে এটা হচ্ছে 0 0 এ শীর্ষবিন্দু 0,0, তাহলে এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষের দিকে হা করা থাকবে। অক্ষরেখা পজিটিভ এক্স মানে কি, পজিটিভ এক্স অক্ষের দিকে হা করা থাকবে এবং এই এক্স অক্ষটাই হচ্ছে আমাদের অক্ষরেখা এবং উপকেন্দ্র কি হবে, এ থেকে এ দূরত্ব দূরে এস, এটাই হচ্ছে উপকেন্দ্র এবং এটা থেকে এই পাশে এই ডিস্টেন্স দূরে এটাই হচ্ছে আমাদের জেড নিয়ামক রেখার পাদবিন্দু। এর স্থানাঙ্ক কি হবে a,0, জেটের স্থানাঙ্ক কি হবে -a,0। অক্ষরেখা কি এক্স অক্ষ না, অক্ষরেখা যদি এক্স অক্ষ হয় সমীকরণ কত, y = 0। নিয়ামক রেখা কোথায়, আমরা জানি নিয়ামক রেখা হচ্ছে জেড বিন্দুগামী, তাহলে নিয়ামক রেখা হচ্ছে এই যে এখানে লম্ব, তাহলে এটা সমীকরণ কি হবে দেখো, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। y অক্ষ মানে কি, এর বিপরীত কোনটা, x, তার মানে x সমান এটা কি বামে অবস্থিত না, তাহলে -a, কারণ এই যে ডিসটেন্স হচ্ছে a। মনে রাখবা যে অক্ষের বা যে অক্ষের সমান্তরাল তুমি বের করবা অ্যান্সার হবে তার বিপরীত। তোমাকে বলছে y অক্ষের সমান্তরাল, তার মানে কি x = -a। যদি বলতে x অক্ষের সমান্তরাল তাহলে y = সামথিং হইতো, বুঝতে পারছো? তুমি যেহেতু বামে যাচ্ছ এই জন্য মাইনাস, সেইটা আশা করি বুঝছো। এখন এই সেম জিনিসটা উল্টা যেত বা চেঞ্জ হইতো যদি আমার কাছে y² = -4ax থাকতো, তাহলে দেখো y² = 4a - x, তার মানে অক্ষরেখার নেগেটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে আমার এই ক্ষেত্রে পরাবৃত্তের চিহ্ন কেমন হবে দেখো, তার আগে একটা শীর্ষবিন্দু 0,0, এটা আমি আগে লিখে নিই, শীর্ষবিন্দু 0,0। এবার দেখো আমার অক্ষরেখার নেগেটিভ এক্স অক্ষ বরাবর, তার মানে হা কোন দিকে থাকবে, নেগেটিভ এক্স অক্ষের দিকে, তার মানে এবার এটা হবে এরকম এবং এটা হবে এরকম। তাহলে বলো এ থেকে, এবার তুমি একটু বলো তো, এইবার এস কোন দিকে হবে, ডানে হবে না বামে হবে? অবশ্যই বামে হবে। খেয়াল করো এস কিন্তু আমার হায়ের মধ্যে থাকে, এসটা কার মধ্যে থাকে, হায়ের মধ্যে, তার মানে এখন এইটা হচ্ছে এস, এটা অবশ্যই এ, আবার এখান থেকে এই ডিস্টেন্স দূরে তুমি পাবা জেড, রাইট? এখান থেকে এই ডিস্টেন্স দূরে তুমি কি পাবা, জেড পাবা। এবার বলো এই এস এর স্থানাঙ্ক কত, তুমি দেখো বামে যাচ্ছ, বামে গেলে এস এর স্থানাঙ্ক হচ্ছে -a,0। তুমি এই স্থানাঙ্কগুলো মুখস্থ করে জীবনও পারবে না, তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, ছবি আঁকানো শিখতে হবে। ছবি আঁকাতে পারলে একাই পারবে, মুখস্থ করতে হবে না। তাহলে বলো এবার জেড তো ডান দিকে আছে, তাহলে এটা স্থানাঙ্ক এবার কত, a,0 এবং নিয়ামক রেখা কোনটা হবে, জেটের সাথে লম্ব, জেটের ওখানে লম্ব এইটা। তাহলে বলো অক্ষরেখার সমীকরণ তো এক্স অক্ষ সম y = 0, অক্ষরেখা আগের মতোই y = 0, কিন্তু দেখো নিয়ামক রেখা আগে ছিল বামে, এবার আসছে ডানে, তাহলে এটা কত হবে, y অক্ষের সমান্তরাল মানে কি x = সামথিং, আর যেহেতু ডানে আছে তার মানে +a। দেখছো পুরা ইকুয়েশনই চেঞ্জ হয়ে গেল। এখন তুমি যদি প্রত্যেকটা মুখস্থ করতে যাও জীবনও পারবে না, তোমাকে যেটা করতে হবে, আমি যেমন তোমার সামনে ছবি আঁকালাম, তোমাকে এইভাবে ছবি আঁকানো শিখতে হবে। আমি আরও 2টা ছবি আঁকাবো, দেখাবো। তো আমার কথা হচ্ছে তোমার কাছে সমীকরণ দিলে সমীকরণের সাহায্যে তোমার ছবি আঁকানো জানতে হবে। তুমি যদি ছবি আঁকাতে না পারো তাহলে তুমি জীবনও কখনোই এতগুলা সূত্র মনে রাখতে পারবে না। আমি চেষ্টা করতে, আমি বারবার দেখাচ্ছি, একই জিনিসই বারবার দেখাচ্ছি। আচ্ছা আমরা আরও 2টা কন্ডিশন দেখব। ধরো আমি বললাম x² = 4ay, ঠিক আছে? আমি আবার বলতেছি, আমি এখন যত কথা বলবো সব আইডিয়াল কন্ডিশনের জন্য। আইডিয়াল কন্ডিশন মানে শীর্ষবিন্দু 0,0, এটা আপাতত ধরে নাও। এটা না হলে কি হবে এটা পরে দেখবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা আবার একটা কার্তেশীয় সমীকরণ নিই, কার্তেশীয় স্থানাঙ্ক নিই। তাহলে এইটার শীর্ষবিন্দু আবার হচ্ছে এইটা a 0,0, ঠিক আছে? নিলাম। এখন দেখো আমার অক্ষরেখা হচ্ছে পজিটিভ y অক্ষে, অক্ষরেখা দেখো পজিটিভ y অক্ষে, তার মানে কি হা কোন দিকে থাকবে, পজিটিভ y অক্ষের দিকে হা করা থাকবে, তার মানে এরকম। অক্ষরেখা পজিটিভ y না, দেখো তো y এর চিহ্ন কি প্লাস না, তাহলে অক্ষরেখা কোন দিকে হা করা থাকবে, পজিটিভ y অক্ষের দিকে, রাইট? এখন আমরা জানি এ থেকে এখন বলো এস কোন দিকে হবে, উপরে হবে না নিচে হবে? অবশ্যই উপরে হবে। মনে রাখবা এস বা উপকেন্দ্র সবসময় হায়ের মধ্যে থাকে, ঠিক আছে? তার মানে এস হবে এইখানে এবং এই যে এইটা হচ্ছে এ, এই যে এই ডিস্টেন্সটা এ, একইভাবে এই ডিস্টেন্সটাও এ, কিন্তু এটা হচ্ছে জেড। তাহলে তুমি বলো এস এর স্থানাঙ্ক কী হবে, এটা তো y অক্ষ বরাবর উঠছো, তাহলে সেটা কি হবে 0,a হবে। এটা কি হবে 0,-a হবে, কারণ নিচে নামছো। দেখছো স্থানাঙ্ক কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল, আগে কী ছিল এখন কি হইলো।
এখন কথা হলে তুমি কি প্রত্যেকটা মুখস্থ করবা? মনে থাকবে না, তোমাকে চিত্র আঁকানো শিখতে হবে। এই যে এরকম ইকুয়েশন দেওয়া থাকবে প্রশ্নে, তোমাকে ইকুয়েশন দেখে ছবি আঁকাতে জানতে হবে। তোমাকে ইকুয়েশন দেখেই বুঝতে হবে তোমার ছবি কেমন হবে। আমরা ম্যাথ করলে আরও প্র্যাকটিস বুঝতে পারবা, আরও ডিটেলসে বুঝতে পারবা। এখন আমাকে বলো, অক্ষরেখা কিন্তু এবার এক্স অক্ষ না, ওয়াই অক্ষ। তাহলে আমাকে বলো অক্ষরেখার সমীকরণ কি হবে? অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ কি হবে? ওয়াই অক্ষের সমীকরণ কি? এক্স ইকাল টু 0। অক্ষরেখার সমীকরণ কি? এক্স ইকাল টু 0। এবার আমাকে বলো নিয়ামক রেখা কোথায় হবে? আমরা জানি নিয়ামক রেখা হচ্ছে জেড বিন্দুগামী। খেয়াল করো, নিয়ামক রেখা জেড বিন্দুগামী, তার মানে এই জেড বিন্দুতে নিয়ামক রেখা থাকবে এবং সেটা হচ্ছে অক্ষরেখার উপর লম্ব। তার মানে কি এইবার সেই নিয়ামক রেখা এরকম হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি হবে? খেয়াল করো, নিয়ামক রেখা কার সমান্তরাল? নিয়ামক রেখা এক্স অক্ষের সমান্তরাল। আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল মানে কি? ওয়াই সমান সমান সামথিং। এখন দেখো তুমি কিন্তু ওয়াই থেকে নিচে নামছো, তার মানে কি? ওয়াই সমান সমান মাইনাসে। দেখো আবার কিন্তু আমরা এস এ জেড, উপকেন্দ্র, শীর্ষবিন্দু, নিয়ামক রেখার পাদবিন্দু, অক্ষরেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, এই 5টা জিনিস কিন্তু বের করতে পারছি। আমি আবার বলতেছি, তুমি যদি এই 5টা জিনিস বের করতে পারো, যে কোনো প্যারাবোলা তোমার কাছে সহজ। যে কোনো প্যারাবোলা তোমাদের যখন ম্যাথ করাবো 90% ম্যাথেই দেখবা আমাদের মূল টার্গেট থাকবে এই 5টা জিনিস বের করা। পরীক্ষায় 2টা বা 3টা দিয়ে দিবে, তার সাহায্যে বাকিগুলো বের করতে হবে। এই 5টা জিনিস যদি তুমি বের করতে পারো, একদম পানির মতো সহজ। মানে প্যারাবোলা হচ্ছে পানির মতো সহজ, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা দেখাবো, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকাল টু -4ay, -4ay। সো এবার দেখো এক্স স্কোয়ার ইকাল টু 4a ইন্টু -y। তাহলে এবার বলো অক্ষরেখা হচ্ছে -y-এর দিকে। যদি তাই হয় তাহলে আমি যদি কার্তেশীয় স্থানাঙ্ক আবার আঁকাই, তার মানে আমার হা কোন দিকে থাকবে? -y অক্ষের দিকে থাকবে। প্রথমত শীর্ষবিন্দু 0, শীর্ষবিন্দু 0,0। তাহলে অক্ষরেখা কোন দিকে থাকবে? -y অক্ষের দিকে, এরকম। কারণ কি? তুমি -y অক্ষ বরাবর অক্ষরেখা নিছো, ঠিক আছে? তাহলে দেখো এটা যদি এ হয়, আমরা জানি যে এটা এস হবে, কারণ এই ডিস্টেন্স এ, এবং এটা জেড হবে, এটাও এই ডিস্টেন্স। তাহলে বলো এবার এসের স্থানাঙ্ক কত? নিচে নামছো, তার মানে কি 0,-a। আর জেটের স্থানাঙ্ক কত? 0,a। ঠিক আছে? অক্ষরেখা কোনটা? অক্ষরেখা আবার তুমি ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। এবার আসো নিয়ামক রেখার সমীকরণ। প্রথমত নিয়ামক রেখা কোথায় এটা জানতে হবে। নিয়ামক রেখা হচ্ছে জেড বিন্দুগামী এবং অক্ষরেখার উপর লম্ব। তাহলে এই যে জেড বিন্দুগামী এবং অক্ষরেখার উপর লম্ব, তাহলে সেটা কীরকম হবে? এই যে এরকম, দেখছো? এইটা হচ্ছে নিয়ামক রেখা। তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি হবে? তোমরাই বলো। কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই সমান সমান সামথিং হয়, এবং দেখো এটা উপরের দিকে আছে, তার মানে কি পজিটিভ। তাহলে ওয়াই সমান সমান এ। খেয়াল করছো? আমরা কিন্তু শুধুমাত্র ইকুয়েশন থেকে সব কিছু বের করে ফেলতে পারছি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত খুব ইম্পর্টেন্ট। এইটা বুঝতে পারলে বাকিগুলো সোজা। এইটুকু বুঝতে পারলে বাকিগুলো একদম সোজা, ঠিক আছে? এইটুকু বুঝতে পারলে বাকিগুলো একদম সোজা। এখন আমাদের আরও কিছু জিনিস জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এইটুকু ক্লিয়ার কিনা বলো, এইটুকু ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, তো আমরা এইটুকু আশা করি সবাই বুঝতে পারছি, সহজ জিনিস। আচ্ছা, এখন এই যে তোমাদের জন্য এতটা কষ্ট করা, এই যে ফ্রিতে তোমাদের এইভাবে পড়ানো বা এই জিনিসগুলো এরকম স্টেপ বাই স্টেপ দেখানো, আমার মনে হয় না যে এরকম 4টা জিনিসই এত সময় ধরে মানে খুব একটা দেখায় কোনো কেউ। আমি চেষ্টা করতেছি যে তোমাদের জন্য যেন এই কন্টেন্টগুলো এমনভাবে রেডি করা যাতে তোমরা যেন বাসায় যখন ম্যাথ করবা তোমাদের কাছে এবার পানির মতো সোজা লাগে, মনে হচ্ছে রিভিশন করতেছি। সো এই যে এফোর্টগুলা, এই যে এফোর্ট দিচ্ছি আমি এবং আমাদের ফার্স্ট টিউটোরিয়ালের সকল সম্মানিত শিক্ষকরা তোমাদের জন্য যে এফোর্ট দিচ্ছি, তোমাদের থেকে আমরা শুধু একটা জিনিসই চাই, তোমরা ভালো করো, তোমরা আমাদের সাথে থাকো। এবং আমাদের এই এফোর্টের সাথে তোমরা যদি আরও ভালো মতো যুক্ত হতে চাও, আমাদের এই ফ্রি ক্লাসগুলোর পাশাপাশি আমাদের সকল অধ্যায়ের এরকম প্রিমিয়াম লেভেলের কন্টেন্ট পাওয়ার জন্য তোমাদের জন্য আমাদের একটা কোর্স লঞ্চ করা হয়েছে। সেটা হচ্ছে এইচএসসি 2026 সাইকেল 1। যারা 26-এ রয়েছে তাদের জন্য সাইকেল 1, আর যারা 25-এ রয়েছে এইচএসসি 25 তাদের জন্য অলরেডি আমাদের সাইকেল চলমান রয়েছে। তোমরা চাইলে যে কোনো সাইকেলে ভর্তি হতে পারো এখনও তোমাদের এই সকল সুন্দর মতো কন্টেন্ট পাওয়ার জন্য।
সো এর পাশাপাশি তোমাদের যদি আমার কাছে কারো কোনো প্রশ্ন থাকে যে আফরি ভাই আপনার সাথে একটু কথা বলবো, আপনার কাছে কোনো প্রবলেম, কোনো স্লাইডের সমস্যা হতে পারে, কোনো বিষয় তুমি হয়তো বুঝতে পারছো না, আমার কাছে চাচ্ছ, তো সেই ক্ষেত্রে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি এই নাম্বারে প্লিজ কল দিবা না, জাস্ট আমাকে SMS করবা, ঠিক আছে? SMS করলে আমি আমার সময় মতো তোমার এটা সিন করে তোমাকে একটা রিপ্লাই দিব আর কি। এছাড়া তোমরা যারা আমার অফলাইন ব্যাচে পড়তে চাও তাদেরকেও আমি রিকোয়েস্ট করব তোমরা কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিও, তাহলে আমি মেসেজগুলো দেখে দেন আমি সামনে তোমাদের সাথে কথা বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সো আমি যেখানে পড়াচ্ছিলাম সেখানে ফেরত আসি। তো এই জায়গায় আমরা এই পর্যন্ত দেখলাম। এখন আমরা যেটা করব, এক আইডিয়াল কন্ডিশনের মধ্যেও এই জিনিসটা হচ্ছে বেশি আইডিয়াল, বুঝছো? মানে আমরা সকল ইকুয়েশন এই কন্ডিশনের জন্য বের করব এবং এটার মতো করে বাকি সবগুলোর জন্য একটা চার্ট বানাবো, ঠিক আছে? তাহলে একদম শুরু করি। আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত জাস্ট 5টা জিনিস বের করলাম: শীর্ষবিন্দু, নিয়ামক রেখার পাদবিন্দু, তোমার হচ্ছে উপকেন্দ্র, অক্ষরেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। সো দেখো আমরা এখন আরও অনেক কিছু বের করব, যেমন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিংবা এই টাইপের জিনিসগুলো। তো দেখো শুরুতে আমরা আবার y² = 4x নিচ্ছি। আমি আরেকবার দেখাই দিচ্ছি কিভাবে সব করতে হয়। তো প্রথমে দেখো এটা হচ্ছে পজিটিভ x, তার মানে অক্ষরেখা হচ্ছে পজিটিভ x অক্ষ বরাবর। তার মানে আমি তো ধরে নিছি যেটা আইডিয়াল, তার মানে a হচ্ছে 0,0, ঠিক আছে? তুমি বলতে পারো যে আইডিয়াল কখন, মানে আইডিয়াল যে ধরলেন এটা তো সবসময় হতে পারে না। মানে শীর্ষবিন্দু যে মূল বিন্দুতেই থাকবে বা শীর্ষবিন্দুতে 0,0 বিন্দুতেই থাকবে এমন তো কোনো কথা নাই, তাই না? শীর্ষবিন্দু তো 0,0-তে নাও থাকতে পারে। সেক্ষেত্রে কী করব? সেটাকে আমরা নন আইডিয়াল কন্ডিশন বলি, সেটা হচ্ছে আমরা সামনে দেখব, বুঝছো? মানে 0,0 না হলে, শীর্ষবিন্দু যদি 0,0 না হয় তাহলে কি হবে সেটা আমরা একটু সামনে দেখব। এখন আমরা ধরে নিই আপাতত শীর্ষবিন্দু 0,0, মানে এখন আমরা আইডিয়াল কন্ডিশন দেখব। মানে এই ধরনের ম্যাথে যেটা হয় আসলে আইডিয়াল কন্ডিশনের সূত্রগুলো আমরা বুঝে নিই, আর যখন পরীক্ষায় নন আইডিয়াল ম্যাথ আসে তখন আমরা এই দুটাকে তুলনা করে দেন অ্যান্সার করি, যে বুঝতে পারবো, আপনি একটু সামনে আগে বুঝতে পারবো। তাহলে y² = 4x হলে আমার আইডিয়াল কন্ডিশন a হচ্ছে 0,0, a হচ্ছে আমাদের 0,0, ঠিক আছে? আমরা দেখো যেহেতু পজিটিভ x অক্ষ বরাবর আমাদের অক্ষরেখা, তার মানে এটা হচ্ছে পজিটিভ x অক্ষ বরাবর হা করা থাকবে। এবং তোমরা জানো যে এই যে এইটা হচ্ছে আমাদের s, এটা হচ্ছে আমাদের z, ঠিক আছে? এটা তো সবাই বুঝছো যে এটা a,0, এটা কত? -a,0, ঠিক আছে? অক্ষরেখার সমীকরণ y = 0, রাইট? আর নিয়ামক রেখার সমীকরণ কোনটা? এই যে এটা সমীকরণ কত? এটা সমীকরণ হচ্ছে x = -a, রাইট? এই দুটা আমাদের কাছে আছে। আচ্ছা, এখন খেয়াল করো, এটুকু যদি বুঝতে পারো এখন আমরা সামনে আগাবো, ঠিক আছে? এখন আমরা সামনে আগাবো। তাহলে আমরা শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামক রেখা, পাদবিন্দু, অক্ষরেখা, নিয়ামক রেখা এগুলো জেনে গেছি। এখন আমরা বের করব উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন উপকেন্দ্রিক লম্ব কোনটা? এই যে s বরাবর যদি কোনো একটা লম্ব আঁকাই, এই যে বলছি না যে দ্বিকোটি উপকেন্দ্র দিয়ে যায় সেটাই উপকেন্দ্রিক লম্ব। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব। এটা যদিও আসলে পারফেক্ট হয় নাই, এই যে এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব। তাহলে এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমাদের জানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখব যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দেখো উপকেন্দ্রিক লম্বটাও কিন্তু আসলে y অক্ষের সমান্তরাল। খেয়াল করছো? উপকেন্দ্রিক লম্বের সমীকরণটাও কিন্তু y অক্ষের সমান্তরাল। আমরা জানি y অক্ষের সমান্তরাল হলে কি বিপরীত, y এর বিপরীত কি? x। তাহলে x = সামথিং হবে। y অক্ষের সমান্তরাল মানে কি? x = সামথিং। এখন দেখো এটা ডান পাশে আছে, ডান পাশে মানে কি? a দূরত্বে আছে, তার মানে কি? x = a। আমি আবার বলি, এটা দেখো y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল মানে কি? x = সামথিং। এবং এটা দেখো ডান দিকে আছে, ডান পজিটিভ a দূরত্বে আছে, তাহলে কি? x = a। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক আছে? এরপরে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। মনে রাখবা এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমি যদি এটাকে a দেই, এটাকে যদি a' দেই, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সব সময় 4a হবে। সব ছবির জন্য, আইডিয়াল, নন আইডিয়াল, সব কেসের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a হবে, রাইট? তার মানে a' অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা সব সময়ের জন্য 4a। অ্যান্সার হচ্ছে 4a। এখানে একটা মডুলাস ইউজ করা হয়, এটা দিলেও হয় না দিলেও হয়,
এই মানটা সবসময় 4 হবে। ঠিক আছে, এটা একটা প্রমাণ আছে, প্রমাণটা তোমাদের দরকার নেই, জাস্ট এই পর্যন্ত মনে রাখলেই হবে। এটা সবসময় 4 হবে, এটা সবসময় কি হবে 4 হবে। এবার আমাকে প্রশ্ন করলো যে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক। তাহলে একটা প্রান্ত দেখো, উপকেন্দ্রিক লম্ব কোনটা এটাকে বুঝতে হবে। উপকেন্দ্রিক লম্ব এই যে এটা উপকেন্দ্রিক লম্ব। এটা যদি উপকেন্দ্রিক লম্ব হয় তাহলে প্রান্তবিন্দু কোনটা কোনটা, এই যে এ একটা প্রান্তবিন্দু, এ প্রাইম একটা প্রান্তবিন্দু। তাহলে এই উপকেন্দ্রিক লম্বের এ এবং এ প্রাইম এই দুইটা স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। উপকেন্দ্রিক লম্বের এ এবং এ প্রাইম এই দুইটা স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। তাহলে তুমি বলো, এটা স্থানাঙ্ক যদি কার্তেশীয় সমীকরণ অনুযায়ী যাই, এই যে এটা তো মূল বিন্দু, তাই না, এক্স অক্ষ হচ্ছে এ, তাহলে এটার ভুজ কী হবে, এ হবে। কোটি কত দেখো, খেয়াল করো, এই টোটালটা হচ্ছে আমার 4a। এই যে দেখো, একটু বুঝে, এটা বুঝলে পারবা। দেখো এই যে টোটালটা, এই টোটালটা হচ্ছে আমাদের 4a। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অর্ধেক, তার মানে কত 2a। তার মানে এই যে এইটুকু হচ্ছে 2a, এইটুকু হচ্ছে 2a। তাহলে এটা কত হবে a, 2a। আর এটা কত হবে দেখো a, নিচের দিকে যাব, সো -2a। এটা কিন্তু জাস্ট নর্মাল কার্তেশীয় সমীকরণ। দেখো তুমি এটা বের করবা, এর স্থানাঙ্ক বের করবা, সেটা কোন দিকে যাবা, a, 2a, a, 2a, a, 2a, a, 2a। আর তুমি যদি a প্রাইম বের করতে চাও সেটা কি হচ্ছে, যদি a প্রাইম বের করতে চাও সেটা কি হচ্ছে a, -2a, a, -2a, a, -2a, a, -2a। ঠিক আছে, সিম্পল, হিসাব কিন্তু সহজ। দেখো তুমি ছবিটা পারলে বাকি সব কিছু বের করা যায়। আমি বলছি না যে এই 5টা জিনিস বের করলে তোমার সব শেষ। এরপরে হচ্ছে শীর্ষবিন্দুর স্পর্শকের সমীকরণ। এই যে এটা হচ্ছে শীর্ষবিন্দু স্পর্শক। ঠিক আছে, তাহলে শীর্ষবিন্দুর স্পর্শকের সমীকরণ, শীর্ষবিন্দুর স্পর্শকের সমীকরণ। তুমি একটু খেয়াল করো, এই যে শীর্ষবিন্দু স্পর্শক, এটা তো ওয়াই অক্ষ, আর আমরা জানি ওয়াই অক্ষের সমীকরণ কি, x = 0। এটা ওয়াই অক্ষ না, এই যে ওয়াই অক্ষ। শীর্ষবিন্দু স্পর্শক এটা কি ওয়াই অক্ষ, এই যে এটা x অক্ষ, এটা কি ওয়াই অক্ষ না, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কি, x = 0। ঠিক আছে, এরপরে হচ্ছে আরেকটা লাস্ট জিনিস, সেটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। এটা খুবই ইম্পর্টেন্ট, উপকেন্দ্রিক দূরত্ব মানে এসপির মান। ঠিক আছে, এটা একটু দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি আবার একটা প্যারাবোলা চিন্তা করতেছি, এই যে এই একই প্যারাবোলা আমি আবার আঁকাচ্ছি বোঝার সুবিধার্থে আর কি, তাতে তোমাদের ভুল না হয়। একই জিনিস আমি আবার আঁকাচ্ছি, এ হলো 0,0, এস হলো a, 0। এবার আসো উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব আমি কি বলছি, উপকেন্দ্র এবং যে কোনো বিন্দু দূরত্ব। তাহলে আমি ধরলাম যে কোনো একটা বিন্দু, এই বিন্দুটাকে আমি যে কোনো বিন্দু ধরলাম p। তাহলে এখান থেকে যে ডিস্টেন্স, এটাই হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব, রাইট? এটাই হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক দূরত্ব। মনে রাখবা, এই ক্ষেত্রে আমার উপকেন্দ্রিক দূরত্বের সূত্র হচ্ছে মডুলাস অফ x + a। এখন x কি, a কি? x হচ্ছে এই p বিন্দুর ভুজ, x হচ্ছে p বিন্দুর ভুজ, ওকে। আর এটা কি, a হচ্ছে ফোকাস দূরত্ব, a হচ্ছে ফোকাস দূরত্ব। একটু মাথায় রেখো, ঠিক আছে? এই একটা সূত্র জানলে আপাতত তোমার আর লাগবে না, এই সূত্রগুলোই আর কি আমাদের ঘুরে ফিরে আসবে। এখন আমরা একটা চার্ট বানাবো, আইডিয়াল যে 4টা কন্ডিশন দেখাইছি, এই 4টা কন্ডিশনের জন্য একটা সুন্দর মতো চার্ট বানাবো। এই চার্টটা করলে তোমাদের কাহিনী শেষ। এই যে 4টা আইডিয়াল কন্ডিশন একটু আগে দেখাইলাম না, এই যে দেখো আমি দেখাই, এই যে এখানে 2টা, এই যে y = 4ax, এটা একটা, y = -4x 2 নম্বর, এই যে 3, এবং এই যে একটা 4। এই 4টার জন্য আমরা একটা ছক আঁকাবো, এই 4টার জন্য আমরা একটা সুন্দর মতো ছক আঁকাবো। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। একটা ছক আঁকাই, আসো।
এক পেজে মনে হয় আঁটবে না, আমার ছকটা মনে হয় সামনের পেজেও নিয়ে যেতে হবে, আঁটবে না মনে হয়। আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা একটা বিশাল বড় ছক আঁকায় ফেললাম। তো এই ছকের জন্য আমরা এখন এই ছকের মধ্যে অনেক কিছু দেখব, জিনিসগুলো কিভাবে কাজ করে এগুলো আমরা দেখব, তাহলে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা নন আইডিয়াল কন্ডিশনের জন্য মানে অ্যাপ্লাই করতে পারবো এগুলো, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম ক্ষেত্রে মনে রাখবা যে সকল রকম প্যারাবোলার জন্য ই এর মান সবসময় 1। যে কোনো প্যারাবোলা যে কন্ডিশনই নাও আইডিয়াল নন আইডিয়াল যে কোনো রকম হাটা যেই দিকেই থাক না কেন, সব ক্ষেত্রে আমার উৎকেন্দ্রিকতা ই এর মান হচ্ছে 1 প্যারাবোলার ক্ষেত্রে, ঠিক আছে। এইখানে আমরা যেটা নিব এই জায়গায় সেটা হচ্ছে y² = 4ax। একটু আগেই দেখালাম যে এটার ছবি কীরকম আসবে, এরকম, ঠিক আছে। যেখানে শীর্ষবিন্দু হচ্ছে 0,0, এই প্রত্যেকটারই শীর্ষবিন্দু 0,0, ওকে। এরপরে দেখো y² = -4ax, তাহলে এটার ছবি কীরকম আসবে, এরকম, রাইট। এরপরে দেখো x² = 4ay, তাহলে এটার ছবি কীরকম আসবে, এরকম। এগুলো কিন্তু দেখাইছে, এগুলো কিন্তু এখানে প্রথম দেখাচ্ছি এরকম না, এগুলো কিন্তু দেখানো হয়ে গেছে। y² = -4ay, এরকম। সো এই চারটার জন্য আমরা বিভিন্ন রকম ইকুয়েশন ডেভেলপ করব, যেগুলো হচ্ছে আমাদের বইতে সূত্র আকারে লেখা আছে। সো তোমরা মুখস্থ করবা না, বুঝে বুঝে পড়বা, তাহলেই পারবা। তার আগে বলো, এই যে এটা হচ্ছে এস, এটা হচ্ছে জেড, রাইট। এটা হচ্ছে এস, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এস, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এস, এটা হচ্ছে জেড। আমি বারবার বলতেছি, তোমরা যদি ওই 5টা জিনিস আগে বের করে নিতে পারো, কোন 5টা? উপকেন্দ্রের স্থানাঙ্ক, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, নিয়ামক রেখার পাদবিন্দু স্থানাঙ্ক, অক্ষরেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, এই 5টা জিনিস যদি বের করে নিতে পারো সব কিছু বের করা যায়, ঠিক আছে। তো একটু দেখো এইখানে এস কত, a,0, এইখানে জেড কত, -a,0, -a,0, এইখানে এস কত, -a,0, জেড কত, a,0, ঠিক আছে। আর এ তো 0, 0, এটা বারবার লিখবো না, প্রত্যেকটার ক্ষেত্রে a 0, 0, ঠিক আছে। এখানে যত ছবি দেখতেছ প্রত্যেকটার ক্ষেত্রে এ হলো আমাদের 0,0, এটা মাথায় রেখো, ঠিক আছে। তাহলে এখানে এস কত, 0,a, এখানে কত জেড কত, 0,-a, এইখানে এস কত, 0,-a, এটা কত, 0,a। আচ্ছা, এই কয়েকটা জিনিস জানলাম। এবার আসো অক্ষরেখা। অক্ষরেখায় যেটা অক্ষরেখা, তার মানে y = 0, x অক্ষ হচ্ছে y = 0, এখানেও সেম y = 0। এখানে অক্ষরেখা কোনটা, এটা, এটা হচ্ছে x = 0। অক্ষরেখা কোনটা, এটা, এটা হচ্ছে x = 0। মানে আমার এই 5টাকে জানতে হবে, তাহলে বাকি সবগুলো এমনি পারবো, ঠিক আছে। এবার আসে নিয়ামক রেখার সমীকরণ। তুমি বলো, এটা নিয়ামক রেখার সমীকরণ একটু আগে দেখালাম, x = -a, রাইট। এটা নিয়ামক রেখার সমীকরণ, x = a, রাইট। এটা নিয়ামক রেখার সমীকরণ। দেখো y অক্ষের সমান্তরাল, সরি এখানে দেখো, এটা দেখো একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে নিয়ামক রেখা, রাইট। এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা কি x অক্ষের সমান্তরাল না? x অক্ষে যদি সমান্তরাল হয় তাহলে কি y সমান সামথিং, তাহলে y সমান সমান, তুমি নিচে নামতেছো তার মানে কি মাইনাস, তার মানে y সমান সমান -a, ঠিক আছে। আর এটা দেখো, এটা উপরে, তার মানে y সমান সমান a। এগুলো তো দেখাইছি, রাইট, এগুলো তো নতুন কিছু না, এগুলো তো দেখানো হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা 4টা কমপ্লিট করব। তো প্রথমে যেটা আসবে একদম শুরুতে সেটা হচ্ছে শীর্ষবিন্দু। তো আমি বারবার বলতেছি যে এখানে সবগুলো আইডিয়াল কন্ডিশন নেওয়া হয়েছে, তো সবগুলোরই শীর্ষবিন্দু 0,0, সবগুলোরই শীর্ষবিন্দু 0,0, সবগুলোরই শীর্ষবিন্দু 0,0। এটা নিয়ে কারো কোনো সন্দেহ হওয়া উচিত না, সবগুলোরই শীর্ষবিন্দু 0,0। এরপরে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। তুমি দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক কোন, ডান পাশে, তার মানে কি a,0, এখানে উপকেন্দ্র বাম পাশে, তার মানে কি -a,0। এখানে দেখো উপকেন্দ্র উপরে, তার মানে কি
0, a। এখানে উপকেন্দ্র নিচে, তার মানে কি 0, -a। ঠিক আছে, এটা জাস্ট দেখো, আমি কিন্তু ছবি থেকেই লিখছি, আমি কিন্তু একটা মুখস্থ করি নাই। আমি আবার বলতেছি, এগুলো মুখস্থ করলে জীবনও পারবে না, এগুলো বুঝে বুঝে ছবি আঁকানো শিখতে হবে। ছবি আঁকাতে পারলে এগুলো নিজে নিজেই লিখতে পারবা, এই যে ইকুয়েশনগুলো। ঠিক আছে, এরপরে নিয়ামক রেখার পাদবিন্দু, নিয়ামক রেখার পাদবিন্দু সমীকরণ। এটা কত? এই পাশে দেখো, বাম পাশে এই যে এটা বাম পাশে, তার মানে কি -a, 0। এটা কোথায়? ডান পাশে, তার মানে কি a, 0। এখানে দেখো জেড কোথায়? নিচে মানে কি 0, -a। এখানে দেখো উপরে, তার মানে কত 0, a। ঠিক আছে, এরপরে আমরা আসব অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ দেখো, অক্ষরেখার সমীকরণ কোনটা? y = 0, y = 0। এখানেও সেম, y = 0। এখানে দেখো অক্ষরেখা হচ্ছে y অক্ষ বরাবর, তার মানে কি y অক্ষে x = 0, y অক্ষে x = 0। ঠিক আছে, এরপরে নিয়ামক রেখার সমীকরণ বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ, একই কথা। নিয়ামক রেখা, দ্বিকাক্ষ রেখা একই কথা। নিয়ামক রেখার সমীকরণ দেখো, নিয়ামক রেখা কোন জায়গায়? এই যে এটা নিয়ামক রেখা। এটা কত? দেখো আমার এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল মানে কি x = সামথিং। এখন দেখো x এর এটা বামে আছে, তার মানে কি -a। ঠিক আছে, এবার আসে এখানে নিয়ামক রেখার কি y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল মানে কি x = সামথিং, এবং দেখো এটা ডান পাশে আছে, তার মানে কি x = a। রাইট, এবার দেখো এই যে এটা নিয়ামক রেখা, তাহলে এটা কি x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল মানে কি y = সামথিং, এবং দেখো এটা নিচে আছে, তার মানে কি -a। আবার দেখো এই যে এটা নিয়ামক রেখা, এটা কি x অক্ষের সমান্তরাল, তার মানে y = সামথিং, এবং এটা আছে উপরে, তার মানে কি y = a। দেখো এই যে পাঁচটা আমি বারবার লিখতেছি, একই জিনিস বারবার লিখতেছি তোমাদের বোঝানোর জন্য, এটা কতটা গুরুত্বপূর্ণ এই জিনিসটা তোমরা কি বুঝতে পারতেছো? যে এই জিনিসটা কত গুরুত্বপূর্ণ যে আমি বারবার লিখতেছি, এটা কি বুঝতে পারো? এটা কি বুঝতে পারো? এটা কি বুঝতে পারো যে এই জিনিসটা বারবার আমি লিখতেছি কেন, মানে কতটা গুরুত্বপূর্ণ, এটা কি বুঝতে পারো? আচ্ছা, আমাদের চার্ট শেষ হয়নি, আমাদের চার্ট আরও এখানে অ্যাড করতে হবে। মানে এটা ওই চার্টেরই অংশ, তোমরা যখন খাতায় লিখবা একসাথে লিখবা। আমার একটা স্লাইডে তার পুরোটা জায়গা হয় না, এই জন্য আমি এটা দুইটা স্লাইডে দেখাচ্ছি। তোমরা যখন নোট করবা তখন অবশ্যই একটা স্লাইডেই সব কিছু লিখবা, মানে একটা পেজেই সব কিছু লিখবা। ঠিক আছে, তোমরা যখন লিখবা তখন অবশ্যই একটা স্লাইডে সব কিছু লিখবা। আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা এই আগের দুইগুলো দেখলাম, ঠিক আছে, এগুলো দেখলাম। তো এরপরে কি আছে? এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। সো উপকেন্দ্রিক লম্বের লম্বের সমীকরণ। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে এখানে দেখো উপকেন্দ্রিক লম্ব কোনটা, এখানে একটু বুঝো উপকেন্দ্রিক লম্ব কোনটা। এই যে দেখো এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এটা কোথায় আছে দেখো তো, এটা হচ্ছে আমার y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল মানে কি x = সামথিং, এবং দেখো ডান দিকে, তার মানে কি x = a। ডান দিকে মানে কি x = a। এবার এটা দেখো এখানে উপকেন্দ্রিক লম্ব কোথায়? এখানে উপকেন্দ্রিক লম্ব এই জায়গায়। দেখো এটা কি y অক্ষের সমান্তরাল, তার মানে কি x = সামথিং, এবং এটা বাম দিকে, তার মানে কি x = -a, অর্থাৎ x = -a। ঠিক আছে, এবার এখানে খেয়াল করো, এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এটা কি
এক্স অক্ষের সমান্তরাল এবং এটা উপরের দিকে। এক্স অক্ষের সমান্তরাল মানে কি ওয়াই সমান সামথিং এবং পজিটিভ উপরের দিকে, তার মানে কি ওয়াই সমান এ, ওয়াই সমান এ। এরপরে দেখো এখানে উপকেন্দ্রিক লম্ব কোথায়, এই যে দেখো এই যে উপকেন্দ্রিক লম্ব, সেটা কোথায় আছে, এক্স অক্ষের সমান্তরাল মানে কি ওয়াই সমান সামথিং এবং নিচের দিকে, তার মানে কি মাইনাস এ, তাহলে এটা হচ্ছে ওয়াই সমান সমান মাইনাস এ। এরপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমি বলছি না চোখ বন্ধ করে 4 এ বসাবা, চোখ বন্ধ করে 4 এ বসাবা, সব জায়গায় 4 এ, সব জায়গায় 4 এ, এখানে কোনো চেঞ্জ নাই, এখানে সব কিছুই সহজ 4 এ, ঠিক আছে। এরপরে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু, ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয়, ঠিক আছে, এদের স্থানাঙ্ক, তাহলে একটা হচ্ছে এইখানে, একটা হচ্ছে এইখানে, তুমি বলো কি হবে, a, 2a, a, 2a, আর এটা কি হবে a, -2a, রাইট। তাহলে একটা হচ্ছে a, 2a, আরেকটা হচ্ছে a, -2a। আশা করি বুঝতে পারছো। এবার আসো এখানে দেখো, একটা এখানে একটা এখানে, তার মানে কি তুমি এবার নেগেটিভ এক্স অক্ষের দিকে যাচ্ছ এবং উপরে যাচ্ছ, তার মানে কি -2a, -2a, রাইট, -2a এবং -2। তুমি কার্টেসীয় স্থানাঙ্ক জ্যামিতি পড়ছো না, তুমি কি করতেছো খেয়াল করো, তুমি প্রথমে কই যাচ্ছ, তুমি প্রথমে যাচ্ছ এই দিকে, তার মানে কি -x + 2a, আবার -x -2a, বুঝতে পারছো, এই যে দেখো -x + 2a, -x -2a, ঠিক আছে, এই যে দেখো এটা দেখো +x + 2a, +x -2a, ঠিক আছে, এটা তো কার্টেসীয় স্থানাঙ্ক দিয়ে করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নম্বরটার জন্য দেখো এটার প্রান্তবিন্দু স্থানাঙ্ক কোনটা কোনটা, এখানে আর এখানে। তাহলে দেখো তুমি এবার কি করবে, আগে তো এক্স অক্ষে যাবা, আগে ওয়াই অক্ষে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, খেয়াল করো। তো প্রথমে দেখো এই যে দেখো এইদিকে যাচ্ছ 2a + 2a + y + 2a + a + 2a + a + 2a + a + 2a + a, ঠিক আছে, তাহলে এটা হবে কই গেল +2a + a, আরেকটা খেয়াল করো এইটা, তাহলে -2a, দেখো এবার তুমি নেগেটিভ দিকে যাচ্ছ, -2a + a -2a + a -2a + a -2a + a, ঠিক আছে, -2a + a। হ্যাঁ, এখানে একটা জিনিস মাথায় রেখো যে এই ক্ষেত্রে এই উপরেরটা 2a, নিচেরটাও 2a, এই ক্ষেত্রে উপরেরটা 2a, নিচেরটা 2a, এই ক্ষেত্রে কিন্তু ডান পাশে 2a, এই পাশেও 2a, এই পাশে কিন্তু এটাও 2a, এটাও 2a, মানে আগে ছিল y অক্ষ বরাবর 2a 2a মানে 4a, এবার এখানে x অক্ষ বরাবর 2a 2a, ঠিক আছে, এটা মাথায় রেখো। আচ্ছা, এবার দেখো লাস্ট এটার জন্য +2a - a +2a - a +2a - a, ঠিক আছে। সো এরপরেরটার জন্য কি হচ্ছে +2a - a। এই জিনিসগুলো না একটু ছবি আঁকা নিজে নিজে করতে হয়, মানে এগুলো আমি যতই বুঝাই তোমার মনে থাকবে না, তোমাকে নিজে নিজে ছবি আঁকা বুঝতে হবে। এরপরটা দেখো -2a - a -2a - a, ঠিক আছে, তার মানে এরপরেরটা হচ্ছে -2a - a, ওকে। আচ্ছা, এরপরে শীর্ষে স্পর্শকের সমীকরণ, শীর্ষে স্পর্শকের সমীকরণ, এটা মনে দেখা যাবে না, এটা নেই, ব্লু নেই, হ্যাঁ না ব্লুটাও মনে হয় ভালো ফুটবে না তোমাদের ব্ল্যাক স্কিনে, সো আমি একটু কালার চেঞ্জ করি, এটা নেই, এটা ভালো হবে। শীর্ষে স্পর্শকের সমীকরণ। সো প্রথমটার জন্য দেখো তো শীর্ষে স্পর্শক কোনটা,
শীর্ষের স্পর্শক কোনটা? এই যে এইটা হলো শীর্ষের স্পর্শক, এটা হলো শীর্ষের স্পর্শক। এটা কি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ মানে কি এক্স ইকুয়াল টু 0, এটা কি এক্স ইকুয়াল টু 0, রাইট? একইভাবে খেয়াল করো, এটাও তাই, এই যে এটা হচ্ছে শীর্ষ স্পর্শক, এটাও কি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ মানে কি এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে? সো এটাও হচ্ছে এক্স ইকুয়াল টু 0। এরপরে খেয়াল করো এইখানে স্পর্শক কোনটা? এই যে এটা হচ্ছে স্পর্শক, এই যে এইটা হচ্ছে স্পর্শক, এটা কি এক্স অক্ষ না? দেখো তো এক্স অক্ষ, এক্স অক্ষ, এটা যেহেতু এক্স অক্ষ তার মানে কি এক্স অক্ষ সমান ওয়াই ইকুয়াল টু 0, এক্স অক্ষে ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে? এরপরে দেখো এখানেও তাই, দেখো এই যে এটা হচ্ছে স্পর্শক, মানে এটা হচ্ছে শীর্ষবিন্দুর স্পর্শক, এটাও কি এক্স অক্ষ, এটা যদি এক্স অক্ষ হয় তাহলে এখানেও ওয়াই ইকুয়াল টু 0, এখানেও ওয়াই ইকুয়াল টু 0। ওকে, আশা করি এই পর্যন্ত কারো সমস্যা নাই। এবং লাস্ট এবার হচ্ছে আমাদের উপকেন্দ্রিক দূরত্ব। আচ্ছা, তাহলে আমরা এই ছকটা দেখতেছিলাম যেখানে আমাদের উপকেন্দ্রিক দূরত্বটা বাকি ছিল। তো উপকেন্দ্রিক দূরত্ব জিনিসটাকে আমি তোমাদের আগে দেখাইছি, তো আমি যদি একটু দেখাতে চাই যে উপকেন্দ্রিক দূরত্বটা কী জিনিস, এই একটা টপিকই আমার এখানে এখন বাকি আছে। তো আমি দেখাইছিলাম যে আমি নর্মাল পরাবৃত্তের ক্ষেত্রে যখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এইটার জন্য যখন দেখাইছিলাম, তখন আমি বলছিলাম যে তোমার যদি এটা যদি প্যারাবোলা হয়, মানে একটা নিয়ামক রেখার সমীকরণ, এটা অক্ষরেখার সমীকরণ, এটা হচ্ছে শীর্ষবিন্দু a00, এটা উপকেন্দ্র a,0, এটা নিয়ামক রেখার পাদবিন্দু -a,0। আমি কি বলছিলাম? আমি একটা বিন্দু ধরে নিয়েছিলাম, ধরলাম সেই পয়েন্টটা এটা। সো আমার উপকেন্দ্র থেকে ধরলাম এটা পি পয়েন্ট, সো আমার উপকেন্দ্র থেকে এই পি পয়েন্টের যে দূরত্ব, এটাই হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব, রাইট? সো এই যে এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক দূরত্ব। এবং এটা আমি বলছিলাম কি, এটা আমি বলছিলাম এক্স প্লাস এ। কখন এক্স প্লাস এ হবে? যখন তোমার অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, তখন এটা হবে এক্স প্লাস এ, যেখানে এক্স হচ্ছে পি বিন্দুর ভুজ, এক্স হচ্ছে পি বিন্দুর ভুজ, এ হচ্ছে ফোকাস দূরত্ব, রাইট? এই যে এটা হচ্ছে এ। আচ্ছা, তাহলে দেখো এই যে আমি যে প্রথম ছকের যেটা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওই যে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে উপকেন্দ্রিক দূরত্বের সূত্র কি? এক্স প্লাস এ, যেখানে এক্স হচ্ছে পি বিন্দুর ভুজ, এক্স হচ্ছে পি বিন্দুর ভুজ, ঠিক আছে? এখন দেখো এটার ক্ষেত্রে যদি বলি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x, এখানেও অক্ষরেখা আমার এক্স অক্ষের সমান্তরাল, সো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সেম হবে। জাস্ট কি হবে জানো? এক্স মাইনাস এ হবে। মাইনাস কেন হলো? এই যে দেখো এইখানে একটা মাইনাস আসছে, এই মাইনাস আসার কারণে জাস্ট এক্স প্লাস এর জায়গায় এক্স মাইনাস এ হয়েছে। এক্স কে এক্স ওই আগের মতোই, যে কোনো একটা বিন্দু পি এর ভুজ, ঠিক আছে? এবার আসো ওয়াই সমান সমান এ, তো ওয়াই সমান সমান এ যখন নিবা তখন এটা হবে ওয়াই প্লাস এ। ওয়াই কি? ওয়াই হচ্ছে পি বিন্দুর কোটি, কারণ তুমি এখানে দেখো এখানে অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, এই জন্য ওয়াই প্লাস এ। আর পরেরটা দেখো, যেহেতু এখানে মাইনাস আসছে তাই এটা হবে ওয়াই মাইনাস এ, তাহলে এটা হবে ওয়াই মাইনাস এ। এটাই হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে পি বিন্দুর কোটি, পি বিন্দুর কোটি। তো দেখো আমাদের কিন্তু ফাইনালি এই চার্ট দুইটা কমপ্লিট হয়ে গেল, এই যে এই পুরো চার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এই যে চার্ট, এই যে চার্ট। সো এই চার্টটা যদি ভালো মতো পড়ো, আশা করি তোমার সামনে যখন কোনিক্সের আমি আরও কিছু ম্যাথ দেখাবো এবং কিছু নন আইডিয়াল কন্ডিশন দেখাবো, মানে শীর্ষবিন্দু 0 0 না, এতক্ষণ যে চার্টটা বানালাম সব জায়গায় কিন্তু একটা জিনিস আমি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে আমার কোনিক্সটা হচ্ছে আইডিয়াল, মানে শীর্ষবিন্দু 0 0। কিন্তু সবসময় কি শীর্ষবিন্দু 0 0 হয় না? তো যখন শীর্ষবিন্দু 0 0 হবে না তখন কীভাবে করবো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো সেটা তোমাকে পারতে হলে, মানে যখন শীর্ষবিন্দু 0 0 নয় সেই কনসেপ্টটাও যদি তোমার পারতে হয় তাহলে তোমার এই ছকটা ভালো মতো পারতে হবে। এগুলো মুখস্থ করে লাভ নেই, তুমি ছবির সাথে মিলায় এইগুলো লিখতে হবে, ছবির সাথে মিলে এগুলো লিখতে হবে। হ্যাঁ, তবে এখানে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর উপকেন্দ্রিক দূরত্ব এই দুটো একটু মুখস্থ করতে হয়, বাকি সবগুলো দেখো আমি ছবির সাহায্যে স্থানাঙ্ক বসায়ে সমীকরণ বসাই বের করতে পারতেছি, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট ছক সবচেয়ে। এরপরে আমি নেক্সট ক্লাসে কি পড়াবো, মানে আমাদের এই ক্লাসটা এইটুকুই থাকবে, কারণ আমি যদি এটা আরও একটু সামনে আগাই তোমরা আসলে বুঝতে পারবে না। সো আমরা নেক্সট ক্লাসে প্যারাবোলা পার্ট 2, প্যারাবোলার বেসিক থিওরি পার্ট 2, সেখানে আমরা পড়াবো নন আইডিয়াল ইকুয়েশন, মানে হচ্ছে যেখানে শীর্ষবিন্দু এ 0, 0 না, যেখানে শীর্ষবিন্দু ধরো আলফা, বিটা, মানে সেটা 0 0 শীর্ষবিন্দু না, আলফা, বিটা শীর্ষবিন্দু। সো এটা আমরা দেখবো
নেক্সট দেখবো আমরা পরাবৃত্তের আরও কিছু সমীকরণের ফর্ম আছে, মানে কিছু আদর্শ সমীকরণ আরও আছে। মানে আমরা তো একটা আদর্শ সমীকরণ শিখছি কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x কিংবা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x কিংবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay কিংবা এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay। এছাড়াও আরও কিছু ধরনের ইকুয়েশন থাকে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। এবং আমরা তারপরে পরাবৃত্তের স্পর্শক রিলেটেড যত প্রবলেম আছে, মানে যতগুলো ইকুয়েশন আছে সবগুলোই দেখবো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তোমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পরাবৃত্তের পার্ট 2, মানে থিওরির আরেকটা পার্ট হচ্ছে পার্ট 2 করার পরে তারপরে পরাবৃত্তের পার্ট 3 এবং পার্ট 4 দুইটাই হচ্ছে পরাবৃত্তের ম্যাথ হবে। মানে পরাবৃত্তের টোটাল 4টা ক্লাস। এই পর্যন্ত কোনিক্সের একটা ক্লাস নিছি হচ্ছে শনাক্তকরণ, এই ক্লাসটা হচ্ছে পরাবৃত্তের প্রথম পার্ট, যেখানে আমরা এই আইডিয়াল পরাবৃত্তের সমীকরণের সাহায্যে বিভিন্ন কিছু বের করছি। দেন আমরা বের করবো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পরাবৃত্তের সেকেন্ড পার্ট, অর্থাৎ ওইটাও থিওরি রিলেটেডই ক্লাস হবে। তারপরে আরও 2টা ক্লাস হবে যেটা হচ্ছে পরাবৃত্তের ম্যাথ রিলেটেড। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, পরাবৃত্ত ক্লাস নাম্বার 3। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।